আদ্র ভাইয়া, বাসায় তো কেউ নেই, বাইরে বৃষ্টি পড়ছে। তুমি এই বৃষ্টির দিনেও আমায় পড়াতে চলে এলে? আদ্র তার হাতের ছাতাটা টেবিলের এক পাশে রাখলো, তারপর অনুর দিকে তাকিয়ে রাগীর স্বরে বলল। বাসায় কেউ নেই বলে আমি কি তোকে পড়াতে আসতে পারি না অনু? তুই এটা কি করে বললি? অনু কিছুটা ঘাবড়ে গিয়ে আদ্রকে বলল। আমি তো এটা বলতে চাইনি আদ্র ভাইয়া। তাহলে কি বলতে চাইলি? আর খালামণি কোথায়? আম্মু বাসায় নেই, আর আব্বু তো অফিসে। আদ্র রুমের দরজা লাগিয়ে দিল। অনু ভয় পেয়ে গেল, বাসায় কেউ নেই, তাই অনুর আরও ভয় লাগছে। আদ্র অনুর দিকে ফিরে তাকিয়ে বলল, নিজের রুমে যা, তোকে আজকেও পড়তে হবে। অনু মন খারাপ করে বলল, আজকে না পড়লে হয় না আদ্র ভাইয়া? দেখো বাইরে কত বৃষ্টি, এই বৃষ্টির দিনে পড়তে মন চায় না। আদ্র রেগে গিয়ে বলল, থাপ্পড় চিনিস? থাপ্পড়ে তোর সব দাঁত ফেলে দেবো, বেয়াদ্দপ মেয়ে কোথাকার। যা নিজের রুমে গিয়ে পড়তে বস। অনুর কান্না পেয়ে যাচ্ছে, কিন্তু কান্নাটা চেপে নিজের রুমে চলে গিয়ে পড়ার টেবিলে বসল সে। আমাদের আজকের গল্পের নায়িকা অনামিকা চৌধুরী অনু ইন্টার প্রথম বর্ষে পড়ে, আর গল্পের নায়ক আদ্র চৌধুরী অনার্স চতুর্থ বর্ষে পড়ে। আদ্র অনুর একমাত্র খালাতো ভাই। আদ্রের কোনো ভাই বোন নেই, আর অনুরও কোনো ভাই বোন নেই। অনুর মা আর আদ্রের মা আপন দুই বোন। অনু এবং আদ্রের বাসা যেহেতু কাছাকাছি, তাই অনায়াসে আদ্র অনুর বাসায় আসতে পারে। আদ্রে এই হুটহাট অনুর বাসায় চলে আসাটাও অনু মানতে পারে না। অনুর মা আদ্রকে কিচ্ছু বলেও না, উল্টো আদ্র বাসায় আসলে অনেক খুশি হয়। এখন অনুর মা অনুকে পড়ানোর দায়িত্বটা আদ্রকে দিয়েছে। আদ্র প্রচুর রাগী হওয়াতে অনু আদ্রকে খুব ভয় পায়, তাই না পারে কিছু বলতে আর না পারে কিছু সইতে। অনু খুব নিরুপায়। অনু মন খারাপ করে একটা বই বের করলো। ফিজিক্স বইটা বের করে পৃষ্ঠায় এক পাতা দুই পাতা উল্টাতে লাগলো। অনুর হঠাৎই মনে পড়লো তার আজকে কোনো পড়াই হয়নি। আদ্র ভাইয়া যে আজ থেকে কঠিন শাস্তি দেবে তা অনু ভালো করেই জানে। অনুর বুকের ভেতর ভয়ে হাতুড়ি পেটাতে লাগলো। আদ্র রুমে এসে অনুর পাশের চেয়ারে বসে বলল, আজকে তোর ফিজিক্সের দ্বিতীয় অধ্যায় পড়া ছিল, এখন তোকে আমি ম্যাথ করতে দেবো। ঝটপট করে ফেল, বেশি লেট হলে কিন্তু মার খাবি। অনু অপরাধীর স্বরে আদ্রকে ডাক দিল। আদ্র ভাইয়া। আদ্র ফিজিক্স বইয়ের একটা অধ্যায় মনোযোগ দিয়ে দেখছিল। অনুর ডাকে অনুর দিকে শান্ত চাহনিতে বলল তাকিয়ে, হ্যাঁ বল, কি হয়েছে? আমি আদ্র রেগে গিয়ে বলল, কি ইয়ে মানে সব করছিস? হ্যাঁ, ঠিক করে উত্তর দে তো। অনু কান্না জড়িত কণ্ঠে আদ্রকে বলল, ভাইয়া, আমি আজকে পড়া শিখতে পারিনি। আদ্র কপালে হাত দিয়ে শান্ত স্বরে বলল, কি বললি? আরেকবার বল। অনুর ভয়ে কাঁপাকাঁপি অবস্থা হয়ে গেছে। আদ্র এত শান্ত স্বরে কথা বলছে মানে আজকে বাইরের এই ঝড় বৃষ্টির সাথে অনুর কপালেও ঝড় বৃষ্টি আছে। অনু কিছু না বলে একদম চুপ করে হাত গুটিয়ে বসে রইল। আদ্র আবারও অনুকে জিজ্ঞেস করলো, কি রে অনু, কথা বলছিস না কেন? বলতে বলেছি না? শেষের কথাটা আদ্র এত চিৎকার করে বললো যে অনু ভয়ে কেঁদে দিয়েই আবারও বলল, আমি আজকে পড়া শিখতে পারিনি। কেন শিখতে পারিসনি? কিছু ভালো লাগছিল না। আদ্র এবার রাগী দৃষ্টিতে অনুর দিকে তাকিয়ে বলল, মস্করা করা হচ্ছে? তুই বসা থেকে ওঠ। অনু তাই করলো, চেয়ারে বসা থেকে উঠে দাঁড়ালো। আদ্র অনুর আলমারির দিকে ইঙ্গিত করে বলল, ওইদিকে গিয়ে দাঁড়িয়ে 200 বার কান ধরে উঠবস করবি। কোনো চিটিংবাজি করবি না। আমি গুনে গুনে দেখবো তুই কতবার কান ধরে উঠবস করলি। বাইরে জোরে বজ্রপাত হলো। আদ্রের কথা অনু অবাক হয়ে শুনছে। নিজের খালাতো ভাই এতটা নির্দয় হয় তা অনুর জানা ছিল না। অনু মিনতি করে আদ্রকে বলল, এবারের মতো আমাকে ক্ষমা করে দাও আদ্র ভাইয়া। আমি এবার থেকে প্রতিদিন পড়া শিখে রাখবো। কোনো ক্ষমা নেই, যা বলেছি তাই কর। কান ধরে উঠবস কর। আমি পড়বো না। আদ্র বড় লাঠি হাতে নিয়ে বলল। তাহলে লাঠির আঘাত খাবি? অনু ভয়ে ভয়ে আদ্রকে বলল, না না না, আমি কান ধরে উঠবোস করছি। অনু আদ্রের কথা মতো কান ধরে উঠবোস করতে লাগলো, আর আদ্র উঠবোস গুনতে লাগলো। অনুর কাছে আদ্রকে পৃথিবীর সেরা নিষ্ঠুরতম মানুষ মনে হচ্ছে। 40 বার কান ধরে উঠবোস করে অনু হাঁপিয়ে গেছে, আর উঠবোস করতে পারছে না বলে আদ্রকে বলল, আদ্র ভাইয়া, আমি আর পড়ছি না, পায়ে ভীষণ ব্যথা করছে। আমাকে আর উঠবোস করতে বলো না। এখনো তোর 160 বার কান ধরে উঠবস করতে হবে অনু, কোনো ক্ষমা নেই। আদ্র ভাইয়া, তুমি আমার সাথে এমন কেন করছো? পড়া শিখলে এমন কষ্ট করতে হতো না তোকে। এখন আমার কিছুই করার নেই, কান ধরে উঠবস কর। অনু কষ্ট করে আরো 20 বার কানে ধরে উঠবোস করলো, আর না পেরে মাটিতে শুয়ে পড়লো। একটা সময় আদ্র চেয়ার টেবিল থেকে উঠে এসে অনুর পাশে মাটিতে বসে বলল, এই অনু, তোর কি হলো? অনু কোনো কথা বলছে না। অনু চোখ বন্ধ করে আছে। আদ্র কোনো উপায় না পেয়ে অনুকে কোলে তুলে নিয়ে বিছানায় শুয়ে দিল। অনু চোখ খুলে আদ্রের দিকে তাকিয়ে চাপা কান্না করে আদ্রকে বলল, আদ্র ভাইয়া, তুমি খুব পচা, আমাকে শুধু কষ্ট দাও। আদ্র অনুর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। অনু বুঝতে পারছে না আদ্র এভাবে কেন তার দিকে তাকিয়ে আছে। আদ্র হঠাৎ করেই অনুর দিকে ঝুঁকে এসে অনুর কপালে গভীর চুমু এঁকে দিল। অনু ভয়ে কিছুটা দূরে সরে বলল, আদ্র ভাইয়া, তুমি আমার কপালে চুমু দিলে কেন? বেশি কথা বলিস তুই, চুপ করে শুয়ে থাক।
আরও 140 বার তোকে কান ধরে উঠবস করতে হবে। অনু আদ্রের ডান হাত নিজের দুই হাতে আঁকড়ে ধরলো। আদ্র নিজের হাতে অনুর হাত চেপে ধরা দেখে অবাক হলেও কিচ্ছু বলল না, শুধু অনুর মুখের দিকে তাকিয়ে রইল। অনু আদ্রের হাত চেপে ধরেই বলল, প্লিজ আদ্র ভাইয়া, আমাকে আর শাস্তি দিও না। আদ্র চোখ বন্ধ করে কিছুক্ষণ ভেবে তারপর বলল। শাস্তি দিব না, কিন্তু একটা শর্তে। অনু ভয় পেয়ে আদ্রকে বলল, কি শর্ত আদ্র ভাইয়া? তোকে আমার 2 গালে চুমু দিতে হবে। অনু চোখ বড় বড় করে শুয়ে থাকা থেকে উঠে বসে আদ্রের দিকে তাকিয়ে অবাক হয়ে বলল। কি? আদ্র স্বাভাবিক কণ্ঠে বলল, যা শুনলি তাই করতে হবে, নাহলে তোকে 140 বার কান ধরে উঠবস করতে হবে। অনু ভয় পাওয়া দৃষ্টিতে আদ্রের দিকে তাকিয়ে বলল, আমি তোমার দুগালে চুমু দিতে পারবো না আদ্র ভাইয়া, তুমি আমাকে অন্য কিছু করতে বলো। আদ্র অনুর দিকে স্থির দৃষ্টি রেখে বলল। তাহলে 140 বার কান ধরে উঠবস কর। আদ্রের কথায় অনুর কান্না পেয়ে যাচ্ছে। কতটা লজ্জাজনক পরিস্থিতিতে আদ্র অনুকে ফেলছে। অনু কি করে এটা করবে? আর না করেও তো উপায় নেই, কারণ অনুর পায়ে এখনো খুব ব্যথা করছে। পায়ের ব্যথায় উঠতে পারবে কিনা সন্দেহ আছে। অনু উপায় না পেয়ে আদ্রের কাছে গেল। আদ্র এখনো অনুর দিকে তাকিয়ে আছে। অনু এখন আদ্রের খুব বেশি কাছে, অনেকটা বেশি কাছে। আদ্রে থেকে অনুর দূরত্ব 1 ইঞ্চি। অনুর ভীষণ ভয়, লজ্জা লাগছে। তাই অনু চোখ বন্ধ করে আদ্রের দুই কাঁধে নিজে 2 হাত রেখে আদ্রের গালে চুমু দিতে গেল, কিন্তু ভুলবশত অনু আদ্রের গালে চুমু না দিয়ে ঠোঁটের চুমু দিয়ে ফেললো। অনু চোখ খুলে যখন ব্যাপারটা বুঝতে পারলো, তখন অনেক জোরে চিৎকার দিল। এটা অনু কি করে ফেলতো? ভুলবশত কিনা আদ্র ভাইয়ের ঠোঁটে চুমু দিয়ে ফেললো। এবার অনু বিছানায় হাত পা ছড়িয়ে ছিটিয়ে কান্না করতে লাগলো, কিন্তু আদ্র সে একইভাবে বিছানার এক পাশে বসে আছে। আদ্র অনুর কান্না দেখছে, মনে মনে আদ্রের হাসি পেলেও মুখে অনুকে বলল, বাহ অনু, তুই তো দেখি এক ধাপ এগিয়ে গেছিস রে। তোকে বললাম আমার 2 গালে চুমু দিতে তুই শাস্তি থেকে মুক্তি পাবি, আর তুই কিনা সরাসরি আমার ঠোঁটে চুমু দিয়ে বসলি। তুই কিন্তু ভীষণ দুষ্ট হয়ে গেছিস। অনু একবার আদ্রের দিকে রাগে দৃষ্টিতে তাকালো, তারপর আবারও লজ্জা পেয়ে তাড়াতাড়ি করে বিছানার কাঁথা নিজের শরীর মুখে জড়িয়ে শুয়ে পড়ল। অনু আদ্রের বিপরীত দিকে ঘুরে শুয়ে আদ্রকে বলল, আদ্র ভাইয়া, তুমি তোমার বাসায় চলে যাও প্লিজ, আমাকে আর কিছু বলতে এসো না। বাইরে খুব ঝড় বৃষ্টি হচ্ছে, আর তুই আমাকে এই ঝড় বৃষ্টির দিনে তোর বাসা থেকে তাড়িয়ে দিচ্ছিস শুধু। আবার যদি কিছু হয়ে যায় তখন তুই নিজেকে ক্ষমা করতে পারবি তো? অনু তাড়াতাড়ি করে আদ্রের দিকে মুখ করে শুয়ে পড়ল। তারপর আদ্রের দিকে তাকিয়ে অনু বলল, তোমাকে বাইরে যেতে হবে না আদ্র ভাইয়া, তুমি এখানে বসে থাকো। আদ্র নিজের মোবাইল ফোন বের করে গেমস খেলতে লাগলো। বেশ কিছুক্ষণ সবকিছু নীরব হয়ে রইল। অনুর মুখের ওপর এখনো কাঁথা দিয়ে রেখেছে। অনুর বুকের ভিতরটা ঢিপ 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 করছে। ওই সময় কি করে বসলো আদ্র ভাইয়ের ঠোঁটে কিনা? অনু আর কিচ্ছু ভাবতে পারলো না। নীরবতার পর্যায়ে শেষ করে আদ্র অনুকে জিজ্ঞেস করলো, অনু তুই বাসায় একা কেন? খালামণি কোথায় গেছে? অনু কাঁথা থেকে মুখ তুলে আদ্রের দিকে তাকিয়ে বলল, আম্মু বাজারে গেছে আদ্র ভাইয়া। আজ অনুদের বাসায় আদা রসুন তেল চিনি লবণ কিচ্ছু নেই, সব শেষ হয়ে গেছে। আর অনুর আম্মুর আবার তার আব্বুকে বলতে খেয়াল ছিল না, ফোনেও টাকা নেই। তাই তো অনুর আম্মু বাজারে চলে গেল। কিন্তু ঝড় বৃষ্টির জন্য হয়তো অনুর আম্মু কোথাও দাঁড়িয়ে অপেক্ষা করছে কখন বৃষ্টি থামবে। আদ্র অনুর দিকে তাকিয়ে বলল, খালামণি ছাতা নেয়নি? নেয়নি তো, এই জন্যই তো আম্মুর আসতে দেরি হচ্ছে। আদ্র উঠে দাঁড়ালো। অনু অবাক হয়ে আদ্রকে বলল, কি হলো আদ্র ভাইয়া, উঠে পড়লে কেন? আদ্র অনুর দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে বলল, বোকা মেয়ে, আমাকে আগে বলবি না? ঝড় বৃষ্টি কখন থামবে কে জানে, আমি গিয়ে খালামণিকে নিয়ে আসছি। অনু মন খারাপ করে বলল। তুমিও তো আমার কাছ থেকে জানতে চাওনি। আদ্র রুম থেকে বেরিয়ে গেল। অনু শুয়ে থাকা থেকে উঠে বসলো। অনু এবার নিজে নিজে রেগে বলল, আদ্র ভাইয়া, তুমি খুব পচা, আমাকে আগে শাস্তি দিতে আর এখন লজ্জা দাও। অনু তার আম্মুকে তো আদ্রে এসব কাজের কথা বলতেও পারবে না। আর অনু তার আম্মুকে বলে দিলে আদ্র ভাইয়া অনুর 12টা বাজিয়ে দেবে। বেশ কিছুক্ষণ সময় পর আদ্র অনুর মা আমেনা বেগমকে নিয়ে বাসায় পৌঁছালো। অনু পা ব্যথায় উঠে দাঁড়াতে পারবে না, তাই বিছানায় শুয়ে রইল। আমেনা বেগম অনুর রুমে এসে হাসি মুখে অনুকে বলল, দেখছিস অনু, আমার আদ্র বাবা কত ভালো, তুই তো কোনো কাজেরই না। আমি ঝড় বৃষ্টিতে দাঁড়িয়ে আছি, কই আমাকে ছাতা হাতে নিতে আসবি তা না, উল্টো এখানে শুয়ে পড়ে ঘুমাচ্ছিস। আদ্রের কাছ থেকে তো কিছু শিখতে পারিস অনু। অনু বিরক্তি দৃষ্টিতে তার মায়ের দিকে তাকিয়ে রইল। অনু আমেনা বেগমকে জিজ্ঞেস করলো, আম্মু, আদ্র ভাইয়া কোথায় গেছে? আমেনা বেগম অনুকে বলল, আদ্র আমাকে বাসায় পৌঁছে দিয়ে নিজের বাসায় চলে গেছে। কত করে বললাম বৃষ্টিটা কমলে তারপর বাড়ি যা, কিন্তু আমার কথা ছেলেটা শুনলই না। অনু মন খারাপ করে বলল। ও, আমেনা বেগম রেগে অনুকে বলল, আজকে ঠিকঠাক মতো আদ্রের কাছে পড়া বলতে পেরেছিস অনু? অনু হাসার চেষ্টা করে বলল, হ্যাঁ আম্মু, পেয়েছি। যাক, পেরেছিস তাহলে পড়া। আমেনা বেগম অনুর রুম থেকে চলে গেল। তোমার বোনের ছেলে যে কত ভালো তা তো তুমি জানো না আম্মু, ভালো না চাই?
রাগের সাথে পুরো লুচ্চা আদ্র ভাইয়া। কিন্তু তোমাকে বললে তো উল্টো তুমি আমাকে বকবে, আমার কথা বিশ্বাসই করবে না, কপাল আমার। অনু মনে মনে এসবই ভাবছিল, তখন অনুর ফোনে আদ্রের কল আসলো। অনু ফোনের স্ক্রিনে আদ্র ভাইয়ের নাম দেখে চমকে উঠলো। আদ্র ভাই আবার কল দিল কেন? কাবা কাবা হাতে ফোনটা হাতে নিয়ে রিসিভ করে অনু বলল। হ্যালো আদ্র ভাইয়া। আদ্র রাগী স্বরে বলল। আজকে তো পড়া দিতে পারলি না, গতকালকের পড়াটা আজকে শিখে রাখি শোনো। আগামীকাল পড়া না পারলে তোর কপালে দুঃখ আছে কিন্তু। তোর পা ব্যথা দেখে বাড়তি পড়া দিলাম না, পায়ে মলম লাগিয়ে নিস। ফোন রাখলাম, বাই। আদ্র ফোন রেখে দিল। অনু মন খারাপ করে ভাবতেছে, এই পায়ে ব্যথা নিয়ে এখন অনুকে পড়তে হবে? আদ্র ভাই এত নিষ্ঠুর কেন? আর আদ্রকে কেন অনু টিউটর হতে হলো? দুনিয়ায় কি আর কোনো টিউটর অনুর জন্য ছিল না? যেখানে অন্য টিউটর সপ্তাহে 4 দিনের বেশি পড়াতেই চায় না, সেদিকে আদ্র অনুকে প্রতিদিন পড়াতে চলে আসে সপ্তাহে 7 দিনই। এটা অনুর সাথে খুব অন্যায় করা হচ্ছে। অনু একটু ছুটির দিনও পাচ্ছে না, ভালো লাগছে না কিছু। নিজের রুমের সোফায় আদ্র বসে আছে। আদ্রের জ্বর সাথে ঠান্ডাও লেগে গেছে, কারণ নিজের ছাতাটা আদ্রের খালামণিকে দিয়ে দিতে হয়েছিল। ফলস্বরূপ আদ্রকে বৃষ্টিতে ভিজতে হয়েছে। আমেনা বেগম বারণ করেছিল আদ্রকে বৃষ্টিতে না ভিজতে। আদ্র আমেনা বেগমকে উত্তরে বলেছিল তার বৃষ্টিতে কিচ্ছু হবে না, কিন্তু বৃষ্টিতে ভিজলে আদ্রের জল চলে আসে, ঠান্ডা লেগে যায়। এখনও তাই হয়েছে। আদ্র রুমাল দিয়ে নিজের মাথা মুছতে মুছতে বলল। জ্বর ঠান্ডা আসাটা টাইম পেলো না, কিন্তু আমার জ্বর ঠান্ডা লাগুক না কেন, কাল অনুকে আমি পড়াতে যাবই। মেয়েটি একটুও পড়াশোনা করে না, এই অনুকে নিয়ে যে আমি কোথায় যাব? আদ্র নিজের ফোনের গ্যালারিতে সেট করে রাখা অনুর হাসি মুখের ছবিটি দেখতে লাগলো। অনু যখন পড়া না পেরে নিজেকে শাস্তি থেকে বাঁচানোর জন্য মুচকি এসে আদ্রের সাথে কথা বলছিল, তখনই আদ্র অনুর অজান্তেই ছবিটি তুলে ফেলে। আদ্র অনুর ছবির দিকে তাকিয়ে আবারও বলতে লাগলো। তুই খুব বোকা অনু, এতটা বোকা না হলেও পারতি, কিন্তু তোর এই বোকামিটিতেই তোকে খুব মানায়। পরের দিন বিকালে কলিং বেল বাজলো। অনু দরজা খুলে দেখে আদ্র এসছে। অনু মুখ গুমট করে নিজের রুমে চলে গেল। অনু নিজের চেয়ারে বসে পড়ল। আদ্র অনুর পাশে চেয়ারে বসলো। অনু আদ্রের দিকে তাকিয়ে চোখ নামিয়ে নিল, কিন্তু আবারও খেয়াল করে আদ্রের দিকে অনু তাকালো। আদ্র রাগী স্বরে অনুকে বলল। অনু, এইভাবে আমার দিকে তাকিয়ে আছিস কেন? অনু অবাক হয়ে আদ্রকে বলল। আদ্র ভাইয়া তোমার চোখ মুখ খুব লাল হয়ে আছে। আদ্র বইয়ের পাতা উল্টাতে উল্টাতে অনুর দিকে তাকিয়ে বলল। আমার চোখ মুখ লাল হয়ে আছে ভালো কথা, তাতে তোর কি অনু? তুই পড়ায় মনোযোগ দে। তোমার চোখ মুখ দেখতে আমার ভালো লাগছে না আদ্র ভাইয়া। অনু হঠাৎ করেই আদ্রের কপালে হাত ছুঁয়ে দিল। আদ্র নিজের কপালে রাখা অনুর হাতটা সাথে সাথে চেপে ধরে সরিয়ে ফেলল। অনু আর্তনাদ করে বলল। আদ্র ভাইয়া তোমার তো খুব জ্বর। আই ডোন্ট কেয়ার। আদ্র ভাইয়া তুমি ওষুধ খাওনি? আদ্র রেগে চিৎকার করে বলল। জাস্ট শাট আপ অনু, আমাকে নিয়ে বেশি কথা বলবি না, পড়া বের কর। অনু আদ্রের ধমক খেয়ে কাঁদতে লাগলো। আদ্র অনুর কান্না সহ্য করতে পারে না, তাই আদ্র অনুর চোখের জল মুছে দিতে লাগলো। অনু এবার আদ্রের হাত চেপে ধরলো। অনু আদ্রের হাত চেপে ধরায় আদ্র রেগে অনুকে বলল। আমার হাত ছাড়ো অনু। আদ্র রেগে গেছে বুঝতে পেরে অনু হাত ছেড়ে দিল। পর মুহূর্তেই অনু আদ্রকে বলল। আমি আজকে পড়বো না আদ্র ভাইয়া, তুমি যতই আমাকে জোর করো না কেন আমি পড়বো না। আদ্র হাতে লাঠি নিয়ে বলল। কি বললি তুই? আদ্রের হাতে লাঠি দেখে অনু ভয়ে ভয়ে বলল। তোমার শরীরে জ্বর আদ্র ভাইয়া, এত কষ্ট করে তোমার আজকে আমাকে পড়াতে হবে না। তুমি এখানে বসো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। আমি কিছু খাবো না অনু, আর তোকে পড়তে হবে মানে পড়তে হবে। কিন্তু আমি তো পড়বো না। আদ্র রেগে গিয়ে বলল। বুঝতে পারছি, তুই আমার কথা শুনবি না তো? তোর পড়াশোনায় মনোযোগ নেই, বেশ ভালো তো। আমি আর তোকে কোনোদিন পড়াতে আসবো না, আজকে আমি তোকে লাস্ট পড়ালাম, আমি চললাম। আদ্র অনুর রুম থেকে চলে গেল। আদ্রের কথা অনু অবাক হলো। সত্যি আদ্র ভাই আর পড়াতে আসবে না? আদ্র ভাইয়া পড়াবে না, এটা তো ভালো কথা, কিন্তু অনুরও তো মন খারাপ হচ্ছে কেন? কেন হচ্ছে অনুর জানা নেই। অনু টেবিলে মাথা ঠেকিয়ে কাঁদতে লাগলো। আদ্র চলে যাচ্ছে দেখে আমিনা বেগম আদ্রকে ডাক দিয়ে জিজ্ঞেস করলো। আদ্র বাবা, তোমার অনুকে পড়ানো হয়ে গেছে? আদ্র হতাশ হয়ে বলল। খালামণি অনুকে পড়ানো হয়নি। খালামণি খালামণি অনুকে পড়ানো হয়নি। অনুর পড়াশোনা একদম মনোযোগ নেই, তাই আমি ভাবছি আমি আর অনুকে পড়ানোর জন্য আসবো না। অনুর জন্য অন্য কোনো টিউটর রাখলে ভালো হবে। আমিনা বেগম অনুর উপর রেগে গিয়ে আদ্রকে বলল। মেয়েটা এত খারাপ হয়ে গেছে, আজকেই আমি অনুকে উচিত শিক্ষা দেব। অনুর মা রেগে অনুর রুমে যাওয়ার জন্য রওনা দিতে গেলেই আদ্র বাধা দিয়ে বলল। না খালামণি, অনুকে কিছু বলো না, অনু বাচ্চা একটা মেয়ে, আমি হয়তো অনুকে ঠিকঠাক পড়াতে পারছি না। আমিনা বেগম আদ্রকে বলল। তুমি এত মেধাবী ছাত্র হয়ে অনুকে ঠিকঠাক মতো পড়াতে পারছো না, এটা আমার বিশ্বাস হচ্ছে না বাবা। আদ্র আমিনা বেগমকে বলল। এটা কিন্তু সত্যি খালামণি, আমি অনুর জন্য সঠিক শিক্ষক নই। আমি এখন আসি খালামণি। আদ্র বাবা দাঁড়াও, কিছু না খেয়ে চলে যাচ্ছ কেন? আমার খিদে নেই খালামণি, আমি আসি। আর এমনিতে তো মাঝে মাঝেই বাড়িতে আসবই।
আদ্র আর এক মুহূর্ত দাঁড়ালো না, অনুর বাড়ি থেকে বেরিয়ে চলে গেল। অনুর মা মন খারাপ করে অনুর রুমে গিয়ে দেখে অনুর টেবিলে মাথা ঠেকিয়ে বসে আছে। আদ্রকে তুই কেন তাড়িয়ে দিলি অনু? আমেনা বেগমের কথায় অনু নিজের চোখের জল মুছে ভাঙা গলায় বলল। আমি আদ্র ভাইয়াকে তাড়িয়ে দেইনি আম্মু, আদ্র ভাইয়া নিজেই চলে গেছে। আমেনা বেগম অবাক হয়ে অনুকে বলল। তুই কাঁদছিস কেন অনু? আদ্র তোকে আর পড়াতে আসবে না, তোর তো খুশি হওয়ার কথা। অনু খেয়াল করে দেখলো, হ্যাঁ অনু কাঁদছে, কিন্তু কেন কাঁদছে সেটাই বুঝতে পারছে না। অনু চুপ করে রইল। আদ্র মাঠের এক বেঞ্চিতে বসে আছে। আদ্রের সাথে আছে আদ্রের বন্ধু রিফাত, নিলয়, প্রান্ত, রিনি, সুমি। রিফাত আদ্রকে জিজ্ঞেস করলো। কি রে আদ্র, এভাবে মন খারাপ করে বলতে আছিস কেন? আমরা বকবক করছি, তুই কিছুই বলছিস না। কি হয়েছে তোর? জ্বরের শরীর নিয়ে এখানে আড্ডা দিতে চলে এলি? আদ্র উত্তরে বলল। জানি না। সুমি আদ্রকে বলল। তোর মতো সুদর্শন ছেলেকে মন খারাপে মানায় না আদ্র, তোকে রাগী লুকেই মানায়। তুই তো আমাদের বললি তোর শরীর খারাপ, তাহলে বাসায় গিয়ে রেস্ট নে, না হলে আমাদের সাথে গল্প কর। রিনি সুমির সাথে সাথে বলল। হ্যাঁ ঠিক বলেছিস সুমি, এই আজও যে কেন মন খারাপ করে এখানে বসে আছে কিছুই বুঝতে পারছি না। নিলয় আদ্রের কাঁধে হাত রেখে বলল। স্যাকা খাইছিস নাকি মামা? আদ্র নিজের কাঁধ থেকে নিলয়ের হাত ছাড়িয়ে নিয়ে মন খারাপ করে বলল। সব সময় মজা ভালো লাগে না নিলয়। প্রান্ত হেসে বলল। বুঝেছি, পুলাই প্রেমে পড়ে দেবদাস হয়েছে। বন্ধুদের কথাবার্তা আদ্রের কাছে ভালো লাগছে না, তাই আদ্র সেখান থেকে উঠে চলে গেল। সবাই পিছু রাখলো, কিন্তু আদ্র শুনল না। বাসায় গিয়ে বাথরুমের শাওয়ার ছেড়ে দিয়ে আদ্র অনেকক্ষণ ধরে ভিজতে লাগলো। আদ্র মনে মনে বলতো, আমার কেন যেন মনে হচ্ছে আমি অনুর প্রতি খুব বেশি দুর্বল হয়ে যাচ্ছি। না, আমার এত দুর্বল হলে চলবে না। সামনে আমার অনার্স ফাইনাল এক্সাম, সারাদিন অনুর কথা ভাবা চলবে না। আর কখনো ওনাকে পড়তে যাবো না আমি। অনুর কাছে গেলে নিজেকে কেমন যেন পাগল পাগল মনে হয়। এটা হতে দেওয়া চলবে না। আদ্র 2 ঘন্টা শাওয়ারে দাঁড়িয়ে থাকার পর বাথরুম থেকে বেরিয়ে আসলো। নীল কালার টি শার্ট আর জিন্স পরে আদ্র বিছানায় শুয়ে পড়লো। রাত 8টা বাজে, কিন্তু আদ্র এখনো শুয়ে আছে। আদ্রের মা রেহানা পারভিন অনেকবার আদ্রকে খাওয়ার জন্য ডাক দিয়েছেন, কিন্তু আদ্র তার মায়ের কথা শোনেনি। এই গরমেও আদ্র কম্বল গায়ে দিয়ে শুয়ে আছে। রুমে এসি চলছে, তবুও আদ্রের শরীর প্রচণ্ড গরম। হঠাৎ গালে কারো হাতের শীতল স্পর্শ পেয়ে আদ্র চোখ খুলে তাকালো। সামনে অনুকে দেখে আদ্র অবাক হলেও তার চেয়ে বেশি অবাক, কারণ অনুর চোখ মুখ ফুলে আছে। দেখেই মনে হচ্ছে ভীষণ কেঁদেছে ওরও, কিন্তু অনু কান্না কেন করেছে, কেন? আদ্র মনে মনে বলল। আমি চলে গিয়েছি, তোর তো খুশি হওয়ার কথা, তাহলে তুই কেন কাঁদলি অনু? তোর মন কেন এত খারাপ? আচ্ছা, তাহলে আমার মনে যে অনুভূতিগুলো আমাকে তাড়া করে বেড়ায়, যে অনুভূতি কি তোকেও তাড়া করে বেড়ায়? আমার মতো তুইও কি আমাকে নিয়ে ভাবিস অনু? আদ্রের ভাবার মাঝে অনু কান্না মিশ্রিত কণ্ঠে বলল। আদ্র ভাইয়া তুমি খুব খারাপ। আদ্র অনুর দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে একটানে অনুকে নিজের বুকের সাথে মিশিয়ে দিল। অনু ভয় পেয়ে আদ্রকে বলল। কি করছো আদ্র ভাইয়া, আমাকে ছাড়ো। আদ্র অনুকে বলল। আমি খারাপ, এটা কেন বললি? অনু কিছুক্ষণ চুপ করে থেকে বলল। আমি জানি না। আদ্র অনুকে জড়িয়ে ধরে শুয়ে আছে। আদ্রের জ্বরের উষ্ণতা ওর শরীরে অনুভব হচ্ছে। অনুর খুব গরম লাগছে, কিন্তু তাও কিচ্ছু বলছে না। হুট করে আদ্র অনুকে ছেড়ে দিয়ে অন্যদিকে মুখ করে বলল। রুম থেকে চলে যাও না। অনু বুঝতে পারছে না এই আদ্র ভাইয়ের হঠাৎ হঠাৎ কি হয়। এই টেনে জড়িয়ে ধরে আবার এই ছেড়ে দিয়ে বলে চলে যা। অনু মন খারাপ করে বিছানা থেকে উঠে চলেই যাচ্ছিল। তখন আদ্র অনুকে বলল। আমার জন্য স্যুপ নিয়ে আয় অনু, আমি সারাদিন কিচ্ছু খাইনি, ক্ষুধা লেগেছে অনেক। আদ্র ভাইয়া তুমি সারাদিন না খেয়েছিলে কেন? এমনি। কি বলছো তুমি? খালামণি কিছু বলেনি তোমায়? আমাকে আম্মু অনেক জোর করেছিল, কিন্তু আমি আম্মুর কথা শুনিনি। খালামণির কথা শোনোনি কেন? মন ভালো ছিল না। মন ভালো ছিল না কেন? এত কথা না বলে আমার জন্য স্যুপ নিয়ে আয় না। আদ্রের ধমক শুনে অনু রুম থেকে বেরিয়ে গেল আদ্রের জন্য স্যুপ আনতে। আদ্র একইভাবে শুয়ে রইল। অনু বেশ কিছুক্ষণ পর স্যুপ নিয়ে রুমে এলো। অনু আদ্রকে ডাক দিতে লাগলো। আদ্র ভাইয়া ওঠো, তোমার জন্য স্যুপ নিয়ে এসেছি। আদ্র উঠে বসলো, অনুর দিকে তাকিয়ে বলল। অনু আদ্রকে বলল। আমি কি স্যুপ বানাতে পারি নাকি? আমি তো রান্নাই করতে পারি না। খালামণিকে বলেছি, খালামণি বানিয়ে দিয়েছে স্যুপ। আদ্র দীর্ঘশ্বাস ফেললো, তারপর অনুকে বলল। ও, আমাকে খাইয়ে দে। অনু অবাক হয়ে আদ্রের দিকে তাকিয়ে রইল, কিন্তু কিছুক্ষণ পর আদ্রের কথা মতো অনু আদ্রকে স্যুপ খাওয়াতে লাগলো। আদ্র অনুর দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থেকে স্যুপ খেতে লাগলো। আদ্রের এমনভাবে তাকানো দেখে অনুর কেমন যেন লাগছে, কিন্তু কিছু না বলে অনু আদ্রকে চুপচাপ স্যুপ খাওয়াতে লাগলো। স্যুপ খাওয়া শেষ করে আদ্রকে অনু পানি খাইয়ে দিল। আদ্র আবারও শুয়ে পড়ল। নিজের দু চোখ বন্ধ করে আদ্র অনুকে শান্ত স্বরে বলল। এত রাতে আমার বাসায় কেন এলি?
সত্যিই তো এত রাতে অনু আদ্রের বাসায় কেন এসছে তা অনুর জানা নেই। এক অদ্ভুত টানে অনু দৌড়ে ছুটে এসেছে আদ্রের বাসায়, কিন্তু এখন আদ্রকে অনু কি বলবে সেটাই বুঝতে পারছে না। আদ্র আবারও বিরক্তির স্বরে অনুকে জিজ্ঞেস করলো, কি হলো অনু? আমি তোকে কিছু জিজ্ঞেস করেছি, বলছিস না কেন? অনু আমতা আমতা করে বলতো, আসলে আদ্র ভাইয়া, আমি আসলে তোমার কথা খুব মনে পড়ছিল, তাই তোমাকে দেখতে চলে এলাম। আদ্র সন্দেহী গলায় বলতো। শুধুমাত্র আমাকে দেখার জন্য তুই এত রাতে নিরিবিলি রাস্তা দিয়ে আমার বাসায় চলে এলি? অনু আদ্রকে বলল, তো কি হয়েছে, আমি কি তোমাকে দেখার জন্য এখানে আসতে পারি না? তুমি তো আমার আদ্র ভাইয়া, আর আদ্র ভাইয়ের অসুস্থতা দেখে কি অনু চুপ করে ঘরে বসে থাকতে পারে? আদ্র কিছু বলতে যাবে তার আগে হঠাৎ করে আদ্রের দুই বান্ধবী রিনি ও সুমি আদ্রের রুমে এসে হাজির হয়। আদ্র অবাক হয়ে রিনি ও সুমিকে দেখে বলে ওঠে, আরে রিনি, সুমি, তোরা এত রাতে আমার বাসায়? সুমি হেসে সোফায় বসে বলল, সারপ্রাইজ আদ্র, তুই কেমন আছিস সেটা দেখতে এলাম আমরা। এখন কেমন আছিস এটা বল। আদ্র সুমিকে বলল। হ্যাঁ, আমি এখন ভালোই আছি। রিনি ওর পাশে বসে আদ্রকে বলল, এই আদ্র, তুই তো আমাকে ফোনও দিলি না, জানিস কত দুশ্চিন্তা করছিলাম আমি। আদ্র বিরক্ত স্বরে রিনিকে বলল, তোকে ফোন দেবো কোন দুঃখে? আমাকে খেয়ে দেওয়ার কোনো কাজ নেই? মন চাইনি তাই ফোন দিইনি, সিম্পল। রিনি আদ্রকে মন খারাপ করে বলল। এভাবে তুই বলতে পারলি? সুমি অনুকে খেয়াল করে দেখলো। অনুকে দেখতে পেয়ে সুমি আদ্রকে বলল। এই মেয়েটা কে আদ্র? আদ্র একবার অনুর দিকে তাকিয়ে তারপর সুমিকে বলল, ও হলো অনু, আমার কাজিন। তোদের মতোই আমি অসুস্থ জেনে আমাকে এত রাতে একা একাই দেখতে চলে এসেছে, পাগলি মেয়ে একটা। সুমি কিচ্ছু বলল না। রিনি বলে উঠল, বাহ, এত ছোট মেয়ে কিনা তার কাজিনকে দেখার জন্য একা একা রাতে চলে এলো। এই অনু আদ্রকে ভালোবাসে নাকি? আমার তো মনে হচ্ছে। অনু কি বলবে কিছু বুঝতে পারছে না, তবুও অনু রিনিকে বলল, আপু, আদ্র ভাইয়া শুধু আমার কাজিন, তেমন কিছু না, তুমি একটু বেশি ভাবছো। অনুর কথাটা আদ্রের কাছে ভালো লাগছে না, ভালো লাগলো না। আদ্র বিছানা চাদর খামচে ধরে রাগী দৃষ্টিতে অনুর দিকে তাকিয়ে রইল। আদ্র মনে মনে বলল, আমি জাস্ট তোর কাজিন, আর কিছু হয় না তোর? তুই এটা বলতে পারলি অনু? সুমি সোফায় বসা থেকে উঠে এসে আদ্র একদম কাছে চলে এসে আদ্রের কপালে হাত দিতে গেলে আদ্র রেগে সুমিকে বলল, একদম আমার গায়ে হাত দেওয়ার চেষ্টা করবি না সুমি, দূরে গিয়ে দাঁড়া। সুমি আদ্রের ব্যবহারে অবাক হলো। সুমি আদ্রের দিকে মন খারাপ করে তাকিয়ে বলে উঠল, তোর জ্বর কমেছে কি না একটু দেখতে চেয়েছিলাম, এমন করছিস কেন? আদ্র বিরক্ত হয়ে সুমিকে বলল। তোর দেখা লাগবে না, আমি ঠিক আছি। সুমি মন খারাপ করে আবারও সোফায় বসে পড়ল। অনু ওদের সাথে আদ্রের করা ব্যবহারে খারাপ লাগলো কেন যেন আবার খুশিও হচ্ছে। অনু মনে মনে ভাবছে, যাক, অব্র ভাইয়াকে অনু ছাড়া আর কেউ ছুতে পারে না। এদিক দিয়ে অনুর আদ্র ভাইয়াকে ভালো লেগেছে। অনু রিনির পাশে বসে আছে, তাই রিনির ভালো লাগছে না। আবার ওদের ধমক খেতে দেখে অনু খুব মজা নিচ্ছে। এটা রিনি বেশ ভালোই বুঝতে পারছে, তাই রিনি অনুকে বলল, অনু, তুমি এখন এই রুম থেকে চলে যাও, আমরা আদ্রের সাথে একটু কথা বলবো। সুমিও রিনির সাথে সাথে বলল। হ্যাঁ অনু, তুমি এখন যাও। রিনি ও সুমির কথা শুনে অনুর মন খারাপ হয়ে গেল। আদ্র অনুর দিকে তাকিয়ে আছে। রিনি ও সুমির দিকে তাকিয়ে অনু মন খারাপ করে বলল, আমাকে কেন চলে যেতে হবে? আমি এখানে বসি। সুমি অনুকে বলল, তুমি এখানে থেকে আর কি করবে অনু? আমরা বন্ধুরা কথা বলবো। তুমি ছোট মানুষ, তাই তো বললাম রুম থেকে চলে যেতে। আদ্রের মেজাজ গরম হয়ে গেল। আদ্র রেগে সুমি ও রিনির দিকে তাকিয়ে বলল, অনু রুম থেকে কোথাও যাবে না, গেলে তোরা যাবি, বের হয়ে যা আমার রুম থেকে। আদ্রের ব্যবহারে রিনি ও সুমি রেগে গেল। রিনি রেগে গিয়ে বলল, আদ্র, তুই কিন্তু এবার আমাদের অপমান করছিস। আমরা তোর বন্ধু হই, তুই কি ভুলে যাচ্ছিস? সুমি আদ্রকে বলল, অনুর জন্য তুই আমাদের চলে যেতে বলতে পারলি আদ্র? এমন করছিস কেন তুই? আদ্র রাগান্বিত দৃষ্টিতে শক্ত গলায় রেগে বলল, তোরা দুজন আমার রুম থেকে এই মুহূর্তে বেরিয়ে যাবি। তোদের সাহস হয় কি করে অনুকে রুম থেকে বেরিয়ে যেতে বলার? এক্ষুনি রুম থেকে বের হবি তোরা। রিনি ও সুমি কান্না করে দেবে এমন একটা অবস্থা। তারা আর এক মুহূর্ত আদ্রের রুমে না দাঁড়িয়ে চলে গেল সেখান থেকে। অনু মন খারাপ করে আদ্রকে বলল, আপুরা খুব কষ্ট পেয়েছে আদ্র ভাইয়া, তুমি ওদের অত না বকলেও পারতে। আদ্র রাগী দৃষ্টিতে তাকিয়ে অনুকে রেগে বলল, ওদের জন্য তোরা এত দরদ না দেখালো হবে অনু, ওরা তোকে অপমান করছিল। অনু আদ্রকে বলল, কই আমাকে অপমান করছিল? আমি না বুঝতে পারছি না কি করে অপমান করলো। আদ্র রাগী ভাব নিয়ে বলল, বড্ড বেশি কথা বলিস অনু তুই। আমাকে কি তোর আজকাল ভয় লাগছে না? ভয় কি সব গিলে খেয়ে ফেললি, নাকি তুই আমার ঠোঁটে চুমু দেওয়ার পর তোর এই অবস্থা হয়েছে? আদ্রের কথা শুনে অনু লজ্জা পেয়ে গেল। আদ্র ভাই কিসব বলছে? অনু যে লজ্জা পাচ্ছে আদ্র ভাই কি বুঝতে পারছে না, নাকি লজ্জায় ফেলার জন্য ইচ্ছে করে এসব বলছে?
অনু বুঝতে পারছে না। অনু তাড়াতাড়ি আদ্রকে বলল। আদ্র ভাইয়া তুমি কি সব বলছো? আমি এখন বাসায় চলে যাচ্ছি। অনু বিছানা থেকে উঠে দাঁড়িয়ে চলেই যাচ্ছিল। আদ্র অনুর হাত চেপে ধরে বলল। একা একা আমি তোকে কোথাও যেতে দেবো না, তোকে আমি বাসায় পৌঁছে দেবো। অনু আদ্রের চোখের দিকে তাকিয়ে বলল। আমি একা যেতে পারবো আদ্র, আমি একা যেতে পারবো আদ্র ভাইয়া। তোমার শরীরে জ্বর, তার উপর আবার ঠান্ডা বাঁধিয়ে ফেলেছো, তোমার কষ্ট করে যেতে হবে না। আদ্র রাগের দাঁতে দাঁত চেপে বলে উঠল। এখন কি তুই আমার হাতে মার খাবি অনু? মুখে মুখে বেশি তর্ক আমার ভালো লাগে না একদমই। অনু মন খারাপ করে আদ্রের দিকে তাকালো। আদ্র অনুকে নিয়ে ড্রয়িং রুমে পৌঁছালো। আদ্রের বাবা আনোয়ার হোসেন সোফায় বসে টিভি দেখছিলেন, সাথে আদ্রের মা রেহানা পারভিনও বসে আছে। আনোয়ার হোসেন আদ্রকে দেখে জিজ্ঞেস করলো। আদ্র, তুমি রুম থেকে বের হয়েছো কেন? আদ্র আনোয়ার হোসেনকে বলল। বাবা আমি অনুকে বাসায় পৌঁছে দেবো। আনোয়ার হোসেন আদ্রকে বলল। আমি অনুমাকে বাসায় পৌঁছে দিচ্ছি, তুমি রুমে বিশ্রাম নাও আদ্র। অনুও তাল মিলিয়ে বলল। হ্যাঁ, আমি খালুর সাথে বাসায় যাচ্ছি। আদ্র ভাইয়া তোমাকে যাওয়া লাগবে না। আদ্র অনুকে ধমক দিয়ে বলল। তুই চুপ থাকতো। আদ্রের বাবা বলল। আদ্র, অনুকে ধমকাচ্ছ কেন? অনু তো ঠিক কথাই বলেছে, আমি তো এতে রাগের কিছু দেখছি না। আদ্র তার বাবাকে বলল। বাবা আমি অনুকে বাসায় দিয়ে আসবো, মানে আমি দিয়ে আসবো। রাত 11টা বাজে, রাস্তাঘাট বেশি ভালো না, তোমাকে যেতে হবে না। রাস্তায় গুন্ডার অভাব নেই, বিপদ হতে পারে। আদ্রের বাবা ছেলের সাথে কথায় পেরে উঠবেন না, তাই তিনি বলে উঠলেন। আচ্ছা ঠিক আছে, যাও। আদ্রের মা রেহানা পারভিন অনুকে বলল। আবার এসো অনু। অনু এসে আদ্রের মাকে বলল। আচ্ছা খালামণি। আদ্র বিরক্ত হয়ে অনুকে বলল। হয়েছে নাটক করা, এই অনু এবার চল। অনু মন খারাপ করে আদ্রের সাথে বাসা থেকে বের হলো। হাঁটার মাঝখানে আদ্র অনুর হাত শক্ত করে চেপে ধরলো। অনু প্রথমে ভয়ে কেঁপে উঠলেও আদ্র হাত ধরেছে দেখে আর কিচ্ছু বলল না। আদ্র অনুর হাত ধরে রেখেছে দেখে অনুর কেন যেন খুব ভালো লাগছে। অদ্ভুত অনুভূতি মনের মধ্যে কাজ করছে। অনু একবার আদ্রের দিকে তাকালো। রাগে রাগে দৃষ্টি নিয়ে অনুকে সাথে করে সামনে হেঁটে চলেছে আদ্র। অনু মুচকি হাসলো। আদ্র অনুর দিকে তাকিয়ে দেখলো অনু হাসছে। আদ্র চোখ পাকিয়ে অনুকে বলল। ভেটকি মাছের মতো এত ভ্যাটকাচ্ছিস কেন অনু? আদ্রের কথা শুনে অনুর হাসি উড়ে গেল। অনু আদ্রের হাত থেকে নিজের হাত ছাড়ানোর চেষ্টা করলো, কিন্তু আদ্র অনুর হাত শক্ত করে চেপে ধরে বলল। হাত ছাড়ানোর চেষ্টা করলে তোর হাত আমি ভেঙে ফেলবো অনু। আদ্রে ধমক খেয়ে অনু চুপ করে রইল। আদ্রের হাতের মধ্যে আবদ্ধ করা অনু নিজের হাতটি অনু আর ছাড়ানোর চেষ্টা করলো না। এভাবে হাঁটতে লাগলো দুজনে। সামনে নিরিবিলি রাস্তা। এই রাস্তায় রাতের বেলা মাঝে মাঝে গুন্ডারা বসে থাকে। আজকেও কিছু গুন্ডারা আড্ডা দিচ্ছিল। অনু গুন্ডুগুলোকে দেখে আদ্রের হাত আরো শক্ত করে চেপে ধরলো। আদ্র বুঝতে পারছে অনু ভয় পাচ্ছে, তাই অনুকে আদ্র শান্ত স্বরে বলতো। ভয় পাস না অনু, আমি তোর সাথে আছি। অনু আস্তে করে আদ্রকে বলল। গুন্ডাগুলো তো ওই সময় ছিল না, এখন কোথা থেকে আসলো আদ্র ভাইয়া? আমি বুঝতে পারছি না। আদ্র অনুর কথায় বিরক্ত হয়ে বলল। গুন্ডাদের ডানা আছে বুঝলি অনু, তাই গুন্ডাগুলো ডানা মেলে উড়ে এসেছে তোকে আপ্যায়ন করার জন্য। তুই ওদের গেস্ট। অনু ভয় পাওয়া দৃষ্টিতে আদ্রের দিকে তাকিয়ে বলল। এসব তুমি কি বলছো আদ্র ভাইয়া? আদ্র একটু মুচকি হেসে অনুকে বলতো। আরে ঠিকই তো বললাম। আদ্রের কথা অনুর ভালো লাগলো না। অনু খেয়াল করে দেখলো গুন্ডাগুলো অনুর দিকে কেমন লোভী দৃষ্টিতে, লোভাত দৃষ্টিতে তাকিয়ে আছে। অনুর দিকে গুন্ডাগুলো বাজে নজর দিচ্ছে। অনু আদ্রের হাত চেপে ধরে নিজের চোখ বন্ধ করে চুপচাপ হেঁটে চলল। নিরিবিলি গলির রাস্তা পার হওয়ার পর অনুর মনটা হালকা হলো। যাক, গুন্ডাগুলো অনুর সাথে আদ্রকে দেখে ঝামেলা করেনি। আকাশে মেঘ জমেছে। অনেকক্ষণ ধরে অনু লক্ষ্য করে দেখছে, যে কোনো মুহূর্তে বৃষ্টি নামবে মনে হচ্ছে। আদ্র ভাইয়ের জ্বর, এই এত রাতে আবার আদ্র ভাইয়া বৃষ্টিতে ভিজলে কি হবে? অনু আদ্রকে বলল। আদ্র ভাইয়া আকাশের দিকে তাকিয়ে দেখো, মেঘ জমেছে, যে কোনো সময় বৃষ্টি নামবে। আদ্র গভীর স্বরে অনুকে বলল। তো কি হয়েছে? হ্যাঁ। অনু মন খারাপ করে আদ্রকে বলল। তোমার এমনিতেই জ্বর, এখন বৃষ্টি নামলে কি হবে বুঝতে পারছো? তোমার অবস্থা আরো খারাপ হয়ে যাবে। আমি চাই না তুমি আবারও অসুস্থ হও। আদ্র রাগী দৃষ্টিতে অনুর দিকে তাকিয়ে বলল। দেখ অনু, যেহেতু আমার এমনিতে জ্বর আছে, তাই বৃষ্টিতে ভিজলেও এখন আমার কিছুই হবে না। তুই এবার অতিরিক্ত বকবক করা বন্ধ কর। অনু বিরক্ত হয়ে আদ্রকে বলল। দরকার কি ছিল হেঁটে যাওয়ার? গাড়িতে বসে বাসায় গেলেই তো হতো। তোমার একটা তো গাড়িগুলো কোনো কাজে না আদ্র ভাইয়া। এখন এই রাতে আমাদের বৃষ্টিতে ভিজতে হবে, ভালো লাগে না একদম। আদ্র রেগে গিয়ে অনুকে বলল। বেশি কথা বলছিস তুই। গাড়িতে চলার বেশি শখ হয়েছে? আমি ইচ্ছে করে তোকে আমার গাড়িতে উঠাইনি। হেঁটে বাসায় যাবি, হাঁটাহাঁটি করা শরীরের জন্য ভালো। অনু মুখ গুমট করে অন্যদিকে তাকিয়ে বলল। ইচ্ছে করে গাড়ি আনোনি, ভালো কথা, কিন্তু আমার জন্য হাঁটা ভালো হলেও তোমার জন্য এখন হাঁটাহাঁটি করাটা খুব ক্ষতিকর হবে আদ্র ভাইয়া। তুমি আরো কঠিন জ্বর ঠান্ডা বাঁধিয়ে বসবে। আদ্র অনুকে গম্ভীর স্বরে বলল। তাতে আমার কিছু যায় আসে না অনু, যদি জ্বর ঠান্ডা আরো হয় তবে হোক।
আদ্রের কথায় অনু মন খারাপ করে হাঁটতে লাগলো। অনুর কথা আদ্র ভাইয়া শুনবে না, অনু বুঝতে পেরেছে। এরই মাঝে প্রচুর বাতাস বইতে লাগলো, মেঘেদের ঘর্ষণের মৃদু আওয়াজ হতে লাগলো। অনু আর আদ্র রাস্তা দিয়ে হাঁটছে তো হাঁটছেই, এরই মাঝে প্রচুর বৃষ্টি শুরু হয়ে গেল। অনু আদ্রের হাত টেনে বলল, আদ্র ভাইয়া চলো কোনো দোকানের পাশে গিয়ে দাঁড়াই, প্রচুর বৃষ্টি নেমেছে। কিন্তু আদ্র অনুর কথা শুনছে না, সে তো একইভাবে হেঁটে চলেছে। অনু আবারও আদ্রকে ডাক দিল। এই আদ্র ভাইয়া, তুমি কি আমার কথা শুনতে পারছো না? আদ্র অনুর দিকে তাকিয়ে রাগী স্বরে বলে উঠল, চুপ করে থাকো অনু, আমাকে বৃষ্টিতে ভিজতে দে। বৃষ্টিতে আদ্র ও অনু দুজনেই ভিজে একাকার হয়ে গেল।